স্বাগত জানাচ্ছি আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যায়। আপনাদের সাথে আছে আমি সুরভি আলম তরণী। মব কালচার শেষ, বিএনপি সরকার গঠনের পরদিনই এই ঘোষণা দিয়েছিলেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তার ওই বক্তব্যের পেছনে ছিল অন্তর্বর্তীকালীন সরকারের 1.5 বছরের একের পর এক মব সন্ত্রাসের ঘটনা। সেসবের আলোচনার অবসানের কথাই বলেছিলেন তিনি, কিন্তু এখন ইদানিং আবারও দেখা যাচ্ছে মব কালচার আবারও উস্কানি দিচ্ছে। এই সব মাথায় রেখে আমরা আজকে ঠিক করেছি মব সন্ত্রাস চলতেই থাকবে কিনা এটি নিয়ে কথা বলবো। এবং কথা বলার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন নাসির উদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত মেজর ও নিরাপত্তা বিশ্লেষক, এবং আমার সাথে আরও আছেন মিজানুর রহমান, সামাজিক শিক্ষা ও টেকসই অর্থনৈতিক উন্নয়ন বিশ্লেষক। আপনাদের দুজনকেই স্বাগত আজকে আমাদের দেশ সন্ধ্যার আয়োজনে। আমি প্রথমে নাসির উদ্দিন আহমেদ আপনার কাছ থেকেই শুনতে চাই, যেটি বলছিলাম যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তো বলেছিলেন তার এক বক্তব্যে যে মব কালচার শেষ আর হবে না, কিন্তু আমরা এখনও আবার দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় এরকম ঘটনা আবারও ঘটছে। এবং উনি সম্ভবত এই বক্তব্য দিয়েছিলেন, যদি আমি ভুল না করে থাকি, 18 ফেব্রুয়ারি। তারপরেও কিন্তু আবার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে এবং অনেকেই বলছে যে বিচার না হওয়ার কারণে এই মবগুলো আর কি বারবার ঘটছে। আপনি কি মনে করেন শুধুই কি আগের ঘটনাগুলোর বিচার না হওয়ার কারণেই এইসব ঘটনা মব কালচারের আবার সৃষ্টি হচ্ছে, নাকি এর পেছনে অন্য কোনো অপশক্তি রয়েছে? ধন্যবাদ আপনাকে, সহ আলোচক এবং আমার সুধী দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। আমরা মব কালচার যেটা প্রত্যক্ষ করেছি বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়, সেটার ব্যাপ্তি এবং পরিধিটা ছিল একেবারে অস্বাভাবিক। আমার মনে হয় তারা বছরে 365 দিনের মধ্যে 500 থেকে 600 মব তাদের মোকাবেলা করতে হয়েছে। সকাল সন্ধ্যায় রাস্তাঘাট বন্ধ করে দিয়ে যমুনা অভিমুখী হওয়া, এমনকি সেনানিবাসের ইট খুলে নেওয়া পর্যন্ত উস্কানি ছিল। তো সেটা ছিল কেন, সেটার বিশ্লেষণে যদি যাই, আমাদেরকে এটা স্বীকার করে নিতেই হবে যে আমরা যারা নিরাপত্তার দায়িত্বে ছিলাম, আমরা জনগণকে স্বস্তি দেওয়ার দায়িত্বে ছিলাম, আমরা আইন শৃঙ্খলা নিশ্চিত করার দায়িত্বে ছিলাম, মানুষের কল্যাণের দায়িত্বে ছিলাম, আমরা আমাদের আস্থা হারিয়ে ফেলেছিলাম। যে পুলিশ মব কন্ট্রোল করার কথা, যে মব প্রতিহত করার কথা, সেই পুলিশ যখন নিজেই একটা ফ্যাসিস্ট হয়ে ওঠে এবং নিজেই যখন একটা ফ্র্যাঙ্কেস্টাইনের মতো একটা সাধারণ মানুষকে পুড়িয়ে পিকআপে তুলতে পারে বা পিকআপ থেকে একটা মৃতদেহ ফেলে দিতে পারে, এপিসি থেকে ফেলে দিতে পারে, তখন তার যে ইমেজ সংকট হয়, এটা পুরো বাহিনীর একটা মনোবলকেও ধ্বংস করে দেয়, একই সাথে মানুষকে আইন নিজের হাতে তুলে দেওয়ার একেবারে প্রত্যক্ষ একটা উস্কানি দেয়, যোগান দেয়। এই যে মানুষের যে সাইকোলজিক্যালি যে সে একটা ট্রমার মধ্যে ছিল, যে আমি এই রাষ্ট্রে নিরাপদ নই, আমার নিরাপত্তা আমাকেই নিশ্চিত করতে হবে, আমি কার কাছে যাব? আপনি দেখেন পৃথিবীর ইতিহাসে একযোগে এরকম মসজিদের ইমাম থেকে শুরু করে বিচারালয়ের সেই প্রধান বিচারপতি, এতগুলো সচিব, এতগুলো সেনাবাহিনী প্রধান, গোয়েন্দা প্রধান একসাথে একটা দেশ থেকে পালিয়ে যাবে, এটা পৃথিবীর ইতিহাসে একটা বিরল ঘটনা। তার মানে হচ্ছে কি, আমি যখন নিরাপত্তাহীনতায় ভুগি, আমি আগে একটা ছিল তো মসজিদ ভিত্তিক বিচার হতো, সালিশ হতো গ্রামে, তারপরে সমাজে, এবং আমাদের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে সমাজপতি যারা ছিলেন, তারাও ন্যায় বিচারক ছিলেন, তাদের কথা কেউ ফেলতে পারতো না। তারা ছোটোখাটো মামলা মোকদ্দমা বিষয়গুলো পর্যন্ত ওরা যেতে দিতেন না, ওখানে তারা এটা সমাধান করে দিতেন। মসজিদের ইমামরা ছিলেন অত্যন্ত সম্মানিত ব্যক্তি, তাদের একটি ফতোয়া যথেষ্ট ছিল। আজকে ইরানের যে আপনি পরিবর্তন দেখতে পাচ্ছেন, তার পিছনে ছিল তো ইমাম খোমেনির ফতোয়া। একটা ধর্মীয় নেতার একটা বাণী যথেষ্ট একটা দেশে উস্কিয়ে দেওয়ার জন্য অথবা তাদেরকে শান্ত রাখার জন্য। যিনি ইদানিং অতি সম্প্রতি মারা গেছেন, আয়াতুল্লাহ আলী খোমেনি, রুহুল্লাহ খোমেনির পরে যিনি এসেছিলেন 79 সালে, উনি কিন্তু পারমাণবিক বোমা ব্যবহারের বিপক্ষে ছিলেন এবং উনি ফতোয়া দিয়েছিলেন যে এরকম নিরীহ মানুষ মারা যাবে, সেটা ইসলাম সমর্থন করে না। শুধু তার এই একটি ফতোয়ার জন্য কিন্তু ইরান পারমাণবিক ক্ষেত্রে অনেক দূর নিয়ন্ত্রণে ছিল, একটি ফতোয়ার কারণে। তো আমাদের দেশে যখন বাইতুল মোকাররমের ইমাম সাহেব পালিয়ে গেলেন এবং আরও অনেক মসজিদের ইমাম সাহেবদেরকে দেখলাম আমরা, তারা লোকলজ্জার ভয়ে অথবা যে কোনো কারণে হোক তারা গা ঢাকা দিলেন, তখন ওই জায়গাতে একটা সংকট হলো, পুলিশ তার ইমেজ হারিয়ে ফেললো। সেনাবাহিনীর পক্ষে সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ ছিল যে সেনাবাহিনী ক্ষমতা নেবে না যেই রাজনৈতিক শক্তির আছে তাদের কাছে ক্ষমতা
হস্তান্তর করবে, তাহলে যথেষ্ট আমরা উস্কানি যদি গত ছিল। কয়েক বছরের হিসাব পর্যালোচনা করি তাহলে কি আমরা দেখতে পারবো যে হচ্ছে আমাদের পুলিশ কিংবা প্রশাসনও হচ্ছে মনস্তাত্ত্বিক ভাবে তারা অনেকটা ভেঙে পড়েছে? অবশ্যই আমি আসবো অবশ্যই। আপনার কাছে এই প্রসঙ্গে। এ পর্যায়ে মিজানুর রহমান, আপনার কাছে আপনার পর্যবেক্ষণটা একটু শুনে নিতে চাই যে শুধুমাত্র আগের ঘটনার বিচার হয় নাই বলেই এত মবের মতো ঘটনা ঘটছে, নাকি অন্য কোনো অপশক্তির সাথে জড়িত বা ইন্ধন দিচ্ছে? প্রথমত আমি দেশ টিভিকে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমার সহকর্মী, আমি বলবো যে সহবক্তা নাসির ভাইকে, মেজর নাসির ভাইকেও আমি ধন্যবাদ জানাই। সেই সাথে অবশ্যই সঞ্চালক এবং উপস্থাপক তরুণীকে আমার বিশেষ অভিনন্দন আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ঠিক আছে, আমি আপনার কথার সাথে আমি একমত যে এটা কি চলতেই থাকবে কিনা। এটা অবশ্যই চলা উচিত না, কোনো সভ্য দেশে এটা চলতে পারে না। কিন্তু কথা হচ্ছে, আমি সবসময় বলতে চাই, খুবই দুঃখজনক হলো সত্য যে আসলে মায়ের কাছে শিশুরা বেশি আবদার করে। কেন জানি আমার মনে হয় সব দায়ভারগুলো ওই বিএনপি সরকারের উপরে পড়ছে। মানে মার কাতারে এখন বিএনপি সরকার, সারা জাতি এখন সব কিছু বিএনপির কাছেই চাচ্ছে। কিন্তু আমাদের একটা কথা মানে ভুলে গেলে চলবে না, প্রতিটা জিনিসের একটা রেশ আছে। রেশকে আমি বলছি ধারাবাহিকতা। গত 17 বছর কি হয়েছে বাংলাদেশে, আমরা হয়তো বা গত পরশু দিনের যে প্রথম আলোর যে রিপোর্ট, ওই রিপোর্ট অনুযায়ী যদি আমি কথা বলি তাহলে আমার বলতে হয়, প্রথম আলোর তথ্য অনুযায়ী বলা হচ্ছে যে 2024 সালে মব ভায়োলেন্সে, মানে যেটাকে ওরা বলছে মব সন্ত্রাসী, আমি মব সন্ত্রাসী বলতে আমি নারাজ। কারণ সন্ত্রাসী ঘটনা এটা যুগ যুগ ধরে এটা ছিল, এখনো আছে, কিন্তু এটা কাম্য না। একটা সভ্য দেশে এটা চলতে পারে না। এর আতুর ঘরটা আমাদের খুঁজে বের করতে হবে, কারা এটা জড়িত তাদেরকে খুঁজে বের করতে হবে। তার আগে আমি যেতে চাই একটু পিছনের গল্প, যদিও আমি জানি যে দর্শক মণ্ডলী আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমি কৃতজ্ঞ যে আপনারা আমার কথা শুনছেন অনেক জায়গা থেকে। তারপরেও আমার একটু বলতে হচ্ছে পিছনের কথা বলতে, যে এটাই বলবো যে দেখেন, 17 বছরে একটা সরকার কতবার বিশ্বের, যদি আমি আমেরিকাকে যদি আমি কনসিডারেশনে আনি তাহলে আমি বলবো যে 4টা সরকারের চাইতেও বেশি ক্ষমতায় তারা ছিল। তো 4টা ক্ষমতা যখন একটা সরকার, মানে একজন লোক কুক্ষিগতভাবে 4টা মেয়াদ একসাথে এসে কার্যকর করে, আপনি চিন্তা করেন তাহলে কতটা শক্তি প্রয়োগ করে মানুষের উপরে, সমাজের উপরে। তারপরে আমি বলবো যে একটা নিয়মের বাইরে থেকে দেশ চালাতে হয়, এবং যার পরিপ্রেক্ষিতেই কিন্তু 5ই আগস্টে পলায়ন করতে হয়েছে। এটা বিরল ঘটনা সারা পৃথিবীতে। দু একজন যেই ঘটনা আমি শ্রীলঙ্কাকে আনতে পারি, কিন্তু শ্রীলঙ্কার ইতিহাসও কিন্তু বাংলাদেশের মতো এত করুণ না। যেটা বাংলাদেশে ঘটেছে, এমন একটা অবস্থায় আসার পরে যে ধারাবাহিক যে সন্ত্রাসী কার্যকলাপে বাংলাদেশে যে মব কালচারের ন্যারেটিভ তৈরি হয়েছে, এইখানেই আমার প্রশ্ন। যে দেখেন, প্রথম আলোর তথ্য অনুযায়ী বলা হচ্ছে 2024 সালে 128 জন মব ভায়োলেন্সের শিকার হয়ে মৃত্যুবরণ করেছে, এবং 2025 সালে 134 জন। কিন্তু খুবই দুঃখজনকভাবে, এবং আমি অন্যান্য তথ্য যেমন আইন ও সালিশ কেন্দ্র, অধিকার এবং হিউম্যান রাইটস ওয়াচ, তাদের তথ্য মতে আমি যদি আপনাকে একটা পরিসংখ্যান দেখাই তাহলে দেখবেন যে এটা শুরু হয়েছিল কিন্তু 2006 সাল থেকে। 2006 সালে যদিও এটাকে বলা হচ্ছে রাজনৈতিক, কিন্তু মনে আছে কিনা আপনাদের যে লগি বৈঠার যে মিছিলে জামাতি কর্মীদের 6 জন কর্মীকে পিটিয়ে মেরে সেই লাশের উপর নৃত্য করা থেকে শুরু হয়েছিল কিন্তু মব কালচার। কিন্তু ন্যারেটিভটা তখন শুরু হয়নি। ন্যারেটিভ কিন্তু ওই যে বললাম যে সব দায়ভার কিন্তু মায়ের, একটা শিশুর দুধ খাওয়ানো বলেন, টেক কেয়ার করার কথা বলেন। কিন্তু মিজানুর রহমান, আপনি নিজেও একজন উন্নয়ন বিশ্লেষক, তাহলে হচ্ছে মানবাধিকার যেসব সংগঠন রয়েছে, আইন ও সালিশ কেন্দ্র তো রয়েছে, তাদের আসলে কি দৃশ্যমান কোনো পদক্ষেপ ছিল কিনা এসব নিয়ে? দৃশ্যমান পদক্ষেপ অবশ্যই ছিল, কিন্তু বাধা ছিল। আমি এই কারণে বলবো যে গত যে সরকারটি ছিল তার কথার বাইরে, তার কলমের খোঁচার বাইরে কেউ কোনো কাজ করতে পারতো না, এটা আমার বিশ্বাস। যদি তাই না হতো তাহলে তারা আপনার ডেমোক্রেটিকলি কাজ করতে পারতো এবং আমাদেরকে এবং নাসিরউদ্দিন আহমেদ যিনি বললেন যে অন্তর্বর্তী সরকারের সময় কিন্তু শত শত মবের ঘটনা ঘটেছে, দেখেন, আমি অন্তর্বর্তী সরকারের যে ঘটনাগুলো সেটা অবশ্যই আমি প্রথমেই তো আগে বলে নিচ্ছি যে কোনো সন্ত্রাসী কার্যকলাপ এবং সমাজবিরোধী কাজকে আমরা কখনোই এটাকে সাপোর্ট করা উচিত না। একজন মানে
মানে একদম কি বলবো একজন সৎ নাগরিক হিসাবে সেই জায়গা থেকে আমি বলতে চাই যে যেই ইন্টারিম গভর্নমেন্টটা ছিল সেটা চিরস্থায়ী বন্দোবস্ত সরকার ছিল না। আপনাকে বুঝতে হবে যে সরকারটির জন্ম কিভাবে হয়েছিল। সেটা কিন্তু একটা বিপ্লবের মাধ্যমে হয়েছিল। একটা সরকারের রাষ্ট্রীয় প্রধান যখন পলায়ন করে তার সাঙ্গপাঙ্গ আত্মীয় স্বজন এবং আমি যেটা বলতে চাই যে টোটাল জনগোষ্ঠী যারা এই কুকর্মের সাথে জড়িত, যারা রাজনীতিক নামে বেনামে বিভিন্ন নাম করে দেশের টাকা এবং আপনি জানেন আমি এই কথাগুলো বলতে হচ্ছে কারণ আপনি যখন দেখবেন যে একটা রাষ্ট্রীয় জি আমরা ব্যাংকে সবাই জানি মিজানুর রহমান, কিন্তু সেই সময় কিন্তু আমরা এই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে বাংলাদেশটি পেয়েছিলাম সেই সময় কিন্তু আমরা সবথেকে বেশি আশা করেছিলাম যে আমাদের দেশটা এবার সঠিক পথে হাঁটবে, আমাদের দেশের জনগণ আরো বেশি সচেতন হবে, কিন্তু সেই সময় এই মবের ঘটনাগুলো আরো বেশি ঘটেছে। আপনার সাথে আমি একমত, কারণ আমি আবারও বলছি যে সেই গভর্নমেন্টটি কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত সরকার ছিল না, সেটা কোনো রাজনৈতিক সরকার ছিল না। প্রধানত আরেকটা কথা বলি, কাকে নিয়ে আপনি দেশ চালাবেন? আপনাকে দেশ চালাতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে, আপনাকে দেশ চালাতে হবে একটা প্রশাসন নিয়ে। আপনি বলেন এই আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন কার তৈরি? গত যে পলায়নকারী সরকার, যে হাসিনা সরকার, ফ্যাসিস্ট সরকার আমি বলবো, যে সেই সরকারের সৃষ্টি করা বাহিনী তারা এখনো আছেন। এবং আমি আরেকটা খুব গুরুত্বপূর্ণ আসবো আবারও আপনার কাছে মিজানুর সেকেন্ড রহমান, আমি আবারও আসবো। আমি আচ্ছা, আপনার thank কথা you. সূত্র ধরে আমি নাসিরউদ্দিন আহমেদ আপনার কাছে যেই প্রশ্নটি রেখে গিয়েছিলাম যে পুলিশ প্রশাসনেও কি মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটেছে কিনা, এবং মিজানুর রহমান যেটি বললেন যে আসলে এই আইন শৃঙ্খলা বাহিনী কার তৈরি। আসলে যদি আমরা গোড়ায় যেতে চাই তাহলে গলত কিন্তু একেবারে আমাদের মানে পুলিশের জন্ম থেকেই। পুলিশের জন্ম যখন ব্রিটিশ অ্যাক্ট অনুযায়ী হয় তখন কিন্তু পুলিশকে রাখাই হয়েছিল একটা লাঠিয়াল বাহিনী হিসেবে খাজনা আদায়ের জন্য, জনসেবার জন্য, যেটা যে সেবার জন্য পুলিশ বা ওদের মনোগ্রামে যেটা লেখা আছে সেটা আমরা স্বাধীনতার পরে পেয়েছি। এর আগে যে পুলিশ ছিল সে আপনি যদি ব্রিটিশ পিরিয়ডের পরে যে পাকিস্তানের আন্ডারে আমরা 24 বছর ছিলাম এবং এর পরে যারা আসলো তাদের থেকে ওই সেবামূলক মনোভাবটা কিন্তু মানে জন্ম থেকে ওইভাবে গড়ে ওঠেনি। এবং তাদের অনেকগুলো কারণ ছিল, অনেকগুলো কারণের মধ্যে আপনি অবাক হবেন। কিছুদিন আগেও আমি নিজে যখন ভোটের সময় মাঠে কাজ করেছি নির্বাচনী ইয়ের সময় দায়িত্বে, এবং বিভিন্ন সময় আইন শৃঙ্খলা রক্ষার জন্য যখন সেনাবাহিনীকে ইনএইড টু সিভিল পাওয়ার ডাকা হতো তখন তো আমাদের পুলিশের সাথে কাজ করতে হতো। আমরা অবাক হতাম যে এই মানুষগুলো কিভাবে তাদেরকে সরকার এভাবে পরিচালনা করছে, তার কোনো লজিস্টিক সাপোর্ট নাই। যে কাগজগুলো সে থানায় খরচ করছে সে কাগজগুলো কে কোথা থেকে আসবে এটা নাই। লাশ পড়ে আছে সেটা পোস্টমর্টেম করতে হবে, সুরতহাল করতে হবে, কিভাবে যাবে, খরচটা কে দিবে, কোনো নেই। মন্ত্রী সাহেব ফোন করলেন, এমপি সাহেব ফোন করলেন যে আমার কিছু লোক ঢাকায় আসবে, ব্যবস্থা করেন, আমার কিছু লোক একটা সম্মেলন করবে, ব্যবস্থা করেন। এখন এগুলো করতে না পারলে বলে আপনি ম্যানেজ করতে পারেন না, তার ওই জায়গাতে থাকতে পারবেন না। এই যে ম্যানেজ করে পুলিশকে চলতে হয় এটা কিন্তু তাকে ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করে ফেলে। কারণ ম্যানেজ করতে গেলে সে তো কারো কাছে হাত পাততে পারবে না, মসজিদের সামনে বসে থাকলে পুলিশকে 1 টাকা কেউ দিবে না। সুতরাং তাকে ওই অপরাধীদের ওই বিভিন্ন ধরনের অপরাধ চক্রকে তাদেরকে এইদের ধরে ধরে টাকা আদায় করাই ছিল তাদের একটা চলার একটা বড় হাতিয়ার। এটা কেন্দ্র করেই কিন্তু আমাদেরকে আস্তে আস্তে পুলিশের ইমেজ নষ্ট হয়েছে এবং মবটাও তৈরি হয়েছে। আজকে আপনি দেখেন একটা সময় কিন্তু আপনি ছিল যে গুলিস্তানে আপনি হকার থাকবে না এই কথা বললেই আপনি ওখানে টিকতে পারতেন না ওই জায়গার মধ্যে। খালি এই কথা উচ্ছেদ করার প্রয়োজন নেই, খালি মাইকিং করতে গেলে আপনি ওখান থেকে সুস্থ শরীর নিয়ে ফিরে। স্বাগত জানাচ্ছি আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যার আজকের আয়োজনে। আমরা আজকে আলোচনা করছি মব সন্ত্রাস কি চলতেই থাকবে এই বিষয়টি নিয়ে, এবং আলোচনার জন্য আজকে আমরা স্টুডিওতে পেয়েছি ডক্টর নাসিরউদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত মেজর ও নিরাপত্তা বিশ্লেষক, এবং মিজানুর রহমান, সামাজিক শিক্ষা ও টেকসই অর্থনৈতিক উন্নয়ন বিশ্লেষক। এ পর্যায়ে মিজানুর রহমান আপনার কাছ থেকে শুনতে চাই, এই যে আমরা যারা একটু ভিন্নভাবে চিন্তা করতে পছন্দ করি বা ভিন্ন পরিচয় বহন করি, ভিন্ন লিঙ্গ, ভিন্ন মতাদর্শ ধারণ করে যারা, তাদের প্রতি আসলে দেখা যায় সবসময় এক ধরনের আক্রমণ বা বিদ্বেষ রয়েই যায়, বা সবসময় যেটা আমরা অফেয়ারে কথা বলছিলাম যে একটা ন্যারেটিভ তৈরি করে রাখার চিন্তা থাকে আমাদের সমাজে, এটা চলমান। এটা কেন হয় সবসময়? আসলে প্রতিটা ঘটনা আমাদের সমাজ ব্যবস্থা মানে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকেন মনে রাখলে চলবে না। এই যে বর্তমান যে গভর্নমেন্ট, মানে আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার যে গভর্নমেন্ট, এটা মাত্র 3 মাসের
ছোট শিশুর মতো বয়স, কিন্তু আমরা ঝাঁপিয়ে পড়েছি কিভাবে মানে এই সরকারকে হেয় প্রতিপন্ন কালার করা, লাল করা, নীল করা, এবং তাকে মানে এই সরকারকে যে কোনোভাবেই হোক আবার একটা বাজে তকমা দিয়ে সরকার মানে কিছু লোক, কিছু গোষ্ঠী, কিছু এটা দেশে এবং দেশের বাইরের গোষ্ঠীরা এখনও কাজ করছে এই সরকারের বিরুদ্ধে। আমি এটা খুব মানে কি বলবো, খুব দুঃখ ভারাক্রান্ত মনে এটা বলতে হচ্ছে। কিন্তু আপনি যে প্রশ্নটা করলেন আমাকে, 10ই একটা ঘটনা দিয়ে শুরু করি, যে ঘটনাটা এটার সাথে যাবে। 10ই এপ্রিল এই মাসে, 10ই এপ্রিল শাহবাগে কিছু লোককে সমকামী এবং ট্রান্সজেন্ডার মানে কি বলবো উপাধি দিয়ে এবং তার নামে আপনার হীন মারাত্মক অত্যাচার হয়েছে তাদের উপরে, এবং তাদের আহত করা হয়েছে। এইভাবে একটা সমাজ চলতে পারে না অবশ্যই। এবং তার একদিন পরেই কিন্তু কুষ্টিয়ার এই ঘটনাটা ঘটেছে। এবং তারপরেই এই 10 তারিখে ঘটলো শাহবাগের, যাকে বলা হলো যে সমকামীর অপরাধে তাদেরকে দোষী সাব্যস্ত করে তাকে মারা হলো, তাদেরকে বেদম মারা হলো, তাদের অপমান করা হলো, এবং টোটাল সারা পৃথিবীর সমাজকে, সারা পৃথিবীকে জানান দেওয়া হলো বাংলাদেশ এমন একটা দেশ যেখানে মানুষ বসবাসের যোগ্য না। তাহলে আপনার বুঝতে হবে যে এখন আমি এর ফাঁকে একটু বলে নেই, আপনারা যারা আমার কথা শুনছেন এবং আমি তাদের উদ্দেশ্যে বলছি, যারা সংশ্লিষ্ট দেশের যারা আইন শৃঙ্খলা বলেন, রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছেন, তারা আমি তাদের কাছে বিনয় করে অনুরোধ করব, বিষয়গুলো আমলে নেন, টেবিলিং করেন, কারা এর পেছনে দায়ী, এবং মানে একেবারে তাদেরকে আইনের আওতায় আনেন, তাদের এক্সাম্পলের বিচার করেন। বিচারহীনতার মানে সংস্কৃতি যখনই গড়ে উঠবে, তখন কিন্তু আরেকটা নতুন অপরাধ আসবে। সেই অপরাধের নাম আরেকটা হয়তোবা এখানে যেমন আসছে মব সন্ত্রাসী বা মব লিঞ্চিং, সেখানে হয়তোবা অন্য আরেকটা নামে কিন্তু আবির্ভূত হতে পারে। আপনারা সাবধান থাকেন, আপনাদের প্রতি আমার অগাধ বিশ্বাস। এবং আমি আসবো আবার আপনার কাছে মিজানুর রহমান। ডক্টর নাসির, আপনার কাছে জানতে চাই যে অন্তর্বর্তী সরকারের সময় বা ইন্টারিম গভর্নমেন্টের সময় যে মাজার ভাঙা হলো, বাউলদের অনুষ্ঠানে একদম হামলার ঘটনা ঘটলো, এসবের আসলে বিচার প্রক্রিয়া কি অবস্থা রয়েছে এটি আসলে পরিষ্কার নয়। কিন্তু এই যে অনেকে উস্কানি দিয়ে বা মসজিদের মাইকে অনেকটা ঘোষণা দিয়ে হামলা চালাচ্ছে, এরা আবার নিজেদেরকে পরিচয় দিচ্ছে তৌহিদি জনতা হিসেবে, আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? এটা আসলে একেবারে মানে ধর্মের দৃষ্টিকোণ থেকে যদি বলেন, অথবা আমাদের যে সমাজের যেই ধারাবাহিকতা ছিল, আমি মফস্বলে কুমিল্লায়, আমার বাড়ি একটা কালীবাড়ি মন্দিরের পাশে। আমি যেটা ছোটবেলা থেকে যে সম্প্রীতির মধ্য দিয়ে বড় হয়ে উঠেছি, এই সম্প্রীতিটা হলো আমাদের মূল পরিচয়। কিন্তু দেখা গেল কি, আপনি দেখেন, আপনি শুধু মাজার কেন, এই যে ময়মনসিংহে যে ঘটনাটা ঘটলো ফুলবাড়িয়া ভালুকার ওই দিকটায়, যে একজন গার্মেন্টস কর্মী, সে তথাকথিত কেউ একজন বললেন যে উনি একটা আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে অপমান করে একটা কথা বলেছে, অতটুকুই যথেষ্ট ছিল বারুদ হিসাবে। এরপরে কারখানা কর্তৃপক্ষ সাহস করলো না তাকে কারখানার মধ্যে প্রোটেকশন দিতে, অথবা পুলিশ ডেকে তাকে তার নিরাপত্তা নিশ্চিত করতে। পুলিশ সেখানে গিয়ে তাকে বাঁচাতে পারলো না। সেই ছেলেটাকে নিয়ে আসা হলো, বেদম পিটানো হলো, তাকে মারা হলো, গাছে ঝুলানো হলো, এরপর পোড়ানো হলো। রাজবাড়িতে একেবারে কবর থেকে তুলে এনে পোড়ানো হলো। এগুলোকে আপনি মনে করেন আমরা কি দ্রুত বিচার আইনে এগুলো আমরা বিচার করতে পারতাম না? অথবা এটাকে কি আমরা খুব একেবারে একটা গ্রহণযোগ্য পর্যায়ে বিচারের কার্যক্রম দেখাতে পারতাম না? অন রেকর্ড আমরা এত খবর দেখাচ্ছি, এত কিছু দেখাচ্ছি, কিন্তু এই বিচারগুলো নিয়ে আমরা কেন করছি না? আপনি গোড়াতে যদি যান, সরকারের একটা প্রায়োরিটি থাকে। যে কোনো রাজনৈতিক সরকার যখন আসে, তখন সে একটা প্রায়োরিটি সেট করে যে আমাকে আগামী 5 বছর কিভাবে আই উইল হ্যাভ টু সেল দ্য বোট, আমাকে নৌকাটা নিয়ে বা জাহাজটা নিয়ে তীরে পৌঁছতে হবে। এটার জন্য নিত্য নতুন সমস্যা আসে, নিত্য সমাধানের দিকে যায়, অতীতের সমস্যাটা ভুলে যায়। সাগররুনির বিচার আজ পর্যন্ত আমরা করতে পারিনি। বাংলাদেশ ব্যাংকের টাকা কিভাবে লুট হলো, চার্জশিটই দিতে পারে নাই। তো এরকম বড় বড় মোটা দাগের আপনি দেখেন, ব্যাংকগুলোকে যে লুটতরাজ হলো, আবার সেই ব্যাংকগুলোকে কিভাবে পুনর্বাসিত করা যায় সেই চেষ্টা চলছে এখানে।
তর্ক বিতর্ক এরকম থাকবেই, কিন্তু আমার যে জায়গাটা আপনি বললেন যে এটা চলবে কিনা, এটা চলবে। আমরা তো বিচ্ছিন্ন কোনো বিশ্বে বসবাস করতে পারবো না। পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখানে অপরাধ হয় না, যেখানে বিচারালয় নেই, যেখানে আপনার কারাগার নেই। এটা মানুষের প্রবৃত্তিগত অথবা তার যে চরিত্রগত একটা বৈশিষ্ট্য। এখানে ইউটোপিয়া বা আদর্শ রাষ্ট্র বলে কোনো রাষ্ট্র পৃথিবীতে ছিল না, নেই এবং থাকবেও না। কিন্তু যেটা প্রত্যাশিত সেটা হলো, আমি যেটা বললাম, যে একটা অপরাধী অন্তত চিন্তা করবে একবার। যখন সাইকো হয়ে যায়, সে সিরিয়াল কিলার হয়ে যায়, সেটা হলো অন্য বিষয়। সেটা আপনি 1,00,000 জনের মধ্যে একজন পাবেন। কিন্তু সাধারণ মানুষের ভিতরে যখন একটা আইনের প্রতি শ্রদ্ধা বোধ আসবে, যখন একটা দেশের রাষ্ট্রের প্রতি তার একটা আত্মবিশ্বাস জন্মাবে যে আমি নিরাপদ, আমার মেয়েটি নিরাপদ, আমার সন্তানটি নিরাপদ, আমি এই যে প্রবাসী চলে যাচ্ছি আমার জায়গা সম্পত্তি রেখে আমার সম্পত্তিটা নিরাপদ, এই ফিলিংসটুকু না আসলে যেটা হবে সেটা হলো যে আমি আমার রাস্তা খুঁজে নেব। এইটাই হলো মানুষের প্রবৃত্তি। আমাদের সেই জায়গাতেই কাজ করতে হবে যে মানুষের ভিতরে আত্মবিশ্বাসটা দিতে হবে। এটা যেই সরকারই হোক, তত্ত্বাবধায়কও এই সুযোগটা নষ্ট করেছে, কারণ আপনাদের রাজনৈতিক দলগুলোর কিছু রাজনৈতিক কমিটমেন্ট থাকে। এই যে আপনার মোহাম্মদপুরে যে ঘটনা ঘটলো, যে জনৈক মঈন, উনি মিছিলে, আমরা ছবি দেখতে পাচ্ছি, উনি ব্যানারের সামনে দাঁড়িয়ে উনি মিছিল নেতৃত্ব দিচ্ছেন। এখন যদি আমি অস্বীকার করি সে আমার দলের কেউ না, এটা হলো জাতির সাথে প্রতারণা। আমাকে স্বীকার করে নিতে হবে যে সে আমার নাম ভাঙিয়ে পথভ্রষ্ট হয়েছিল। আমরা সেটার জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, এবং এটার জন্য আমরা আরো শুদ্ধি অভিযানের জন্য যা যা করা দরকার আমরা এটা করব। এটা করলে পরে বাকিদের কাছে একটা স্টেটমেন্ট যেত। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর নাসির। আমি এ পর্যায়ে আরও একটি বিরতি নিয়ে আপনাদের কাছে আবারও ফিরে আসব। দর্শক দেখছেন আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যা। আবারও স্বাগত আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যায়। আজকে আমরা দেশ সন্ধ্যায় আলোচনা করছি মব সন্ত্রাস কি চলতেই থাকবে। এ পর্যায়ে মিজানুর রহমান, আপনার কাছে শুনতে চাই, আসলে হাসিনা সরকার বা ইউনূস সরকারের সময় কি হলো, কে বেশি অপরাধ করলো, সেই তর্কে আমরা আসলে যেতে চাই না, আমরা আসলে চাই সমাধান। আপনার কি মনে হয় যে তারেক রহমানের সরকার কেন এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীকে শৃঙ্খলায় আনতে পারলেন না? শুধুমাত্র পোশাক পরিবর্তন করলেই কি তাদের মানসিকতা পরিবর্তন হয়ে যাবে কিনা? আপনার সাথে আমি একদম একমত। এটা খুব ভালো কথা বলেছেন যে তারেক রহমান এটা কি চলতে দিবে কিনা, এবং মব কালচারটা আবারও একই কথা বলতে হয় যে দেখেন, এই বর্তমান সরকারের বয়স মাত্র 3 মাস। একটা শিশুরও কিন্তু হাঁটার জন্য 1 বছর সময় লাগে। তো এই ছোট্ট সময়ে এখনই আমাদের মন্তব্য করার সময় আসেনি। আমি বিশ্বাস করি, আমার কাছে, আমি যে সত্যি কথা বলতে কি, আমি নিরপেক্ষ একজন সাধারণ নাগরিক হিসেবে যদি বলতে চাই জনগণকে এবং আমার দর্শককে, তাহলে বলবো যে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর যে বডি ল্যাঙ্গুয়েজ এবং জেস্চার পোস্চার আমার কাছে খুব ভালো লেগেছে। আমার কাছে গত 17 বছর এর ল্যাকিং ছিল। আমি যখন ইউটিউব টিভি দেখতাম না, কখনো দেখতে পারিনি, আসলে জানি না কেন। খবরের পত্রিকা পড়তাম, পড়তে পড়তে বাইরের বা বিদেশের পত্রিকাগুলো বেশি পড়া হতো, কারণ এত বিরক্ত হতাম। টিভি অথবা মিডিয়া অথবা ইউটিউব ঘটলেই এই দেশে যে কোনো প্রধানমন্ত্রী বা রাষ্ট্র চালায় কোনো একটা বিবেকবান শিক্ষিত, সেটা আমার কাছে মনে হয়নি। আমার কাছে মনে হচ্ছে একটা সন্ত্রাসের মানে রাজ্য কায়েম ছিল একদম আতুর ঘর থেকে, সরকারের ভেতর থেকেই। এবং যারা যত বেশি অদক্ষ অযোগ্য তাদেরকে জায়গায় জায়গায় মন্ত্রী প্রতিমন্ত্রী বানিয়ে ছিল। সেই ক্ষেত্রে আমার এই সরকারের প্রতি আমার দৃঢ় বিশ্বাস আছে। তারা প্রতিটা সন্ত্রাসী এবং সমাজ বহির্ভূত কাজগুলোকে তারা টেবিলিং মনিটরিং করছে আমার বিশ্বাস। এবং আপনারা খুব শীঘ্রই ইনশাল্লাহ দেখতে পারবেন দেশের উন্নয়ন, মানুষের ভিতর স্বস্তি। আমি স্বস্তির গল্প বলতে এইটুকুই বোঝাই, জনগণ আমাদের সাধারণ এই গরিব দেশ, এই দেশের মানুষগুলো সরকারের কাছে টাকা পয়সা চায় না, একটু শান্তি চায়। সেই জায়গায় আমার কাছে এখন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিটা পদক্ষেপ, প্রত্যেকটা জেস্চার পোস্চার এবং তার কথা বলার ভঙ্গি আমার বিশ্বাস সমস্ত জনগণের কাছে খুব আস্থাভাজন হিসেবে মানে অনুমিত এবং রিসিভ করেছে আমি বিশ্বাস করি। তবে এই যে মব, আমি বলবো না এই ধরনের, দেখেন বর্তমান সরকারের মেয়াদ মাত্র 3 মাস। এর ভিতরে ঘটনা ঘটেছে তিনটা, বড় দাগের 3টা। একটা হলো, আপনি জানেন কি না জানি না, আপনার 15 তারিখ 15 থেকে 16ই মার্চের রাত 12:30 থেকে ভোর 5টা পর্যন্ত আপনি
করেন একটা রিক্সাওয়ালাকে মৃত্যুর মানে অজুহাতে একটা পুরো মার্কেট ভেঙে দিল, এবং ঈদের মাত্র 3 দিন আগে। যেখানে দেখেন যেখানে একটা সাধারণ ব্যবসায়ীরা চিন্তা করে ঈদটাকে তারা সামনে রেখে অনেক স্বপ্ন দেখে একটা অর্থ রুজি রোজগারের, সেটাই হলো না। কিন্তু আমার প্রশ্ন হলো, তখন আইন শৃঙ্খলা বাহিনীগুলো যারা যারা যার যেই জায়গায় দায়িত্বে ছিল তারা কি করেছিল? তা আমাদের তো এই ছোট্ট একটা মার্কেট ভাঙছে, মানে রাত থেকে ভোর পর্যন্ত সেখানে পুলিশ যেতে পারছে না, তাহলে একটা ছোট্ট যুদ্ধ হলে কি করবে? এটা কিন্তু আমার মনে হয়, আমি সরকারের সংশ্লিষ্ট প্রত্যেকটা মন্ত্রী, আমলা এবং সংশ্লিষ্ট সবাইকে বলবো যে এই বিষয়গুলো কিন্তু মানে অবশ্যই পরিকল্পিত। এদের যারা জড়িত, সেটা রাজনৈতিক প্রশ্রয় আশ্রয়েও যদি জড়িত হয়ে থাকে, তাদের কঠোর বিচার করা উচিত জি, এবং মিজানুর সেটা যেন রহমান, ধন্যবাদ। উদাহরণ। আমি সুযোগ থাকলে আবারও আসবো আপনার কাছে। এই পর্যায়ে ধন্যবাদ। ডক্টর নাসির, আপনার কাছে জানতে চাই যে আমরা কি আসলে পার্শ্ববর্তী দেশ, যদি নেপালের কথাই বলি, সেখান থেকে কি আমরা কোনো শিক্ষা নিতে পারি না? বিশেষ করে এই সরকারের, নতুন সরকারের আপনি রাজনৈতিক সদিচ্ছা কতটুকু দেখতে পাচ্ছেন? বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীকে শক্ত হাতে নিয়ন্ত্রণ করার জন্য সরকার এই মুহূর্তে কি করতে পারে? ওকে, প্রথমত আইন শৃঙ্খলা বাহিনীতে তো একটা বড় পরিবর্তন হয়েছে। আইজিপি যিনি ছিলেন তাকে পরিবর্তন করা হয়েছে, এবং যাকে আনা হয়েছে এটা একেবারে সব জায়গা থেকে যে প্রতিবেদন পাওয়া গেছে সেটা হলো যে ইনি অতীতে প্রমোশন পাননি বা মানে ঘরকুনো হয়েছিলেন তার রাজনৈতিক পরিচয়ের কারণে। যে রাজনৈতিক পরিচয়টা অবশ্যই বর্তমান সরকারের পক্ষে যায় বলে আজকে উনি আইজিপি হয়েছেন, এটা বড় পরিবর্তন হয়েছে। কিন্তু তারপরেও কথা থেকে যায় কি, আপনি দেখেন যে আপনি যখন একটা সুস্থ কোনো কিছু প্রত্যাশা করবেন, তখন আপনাকে কিন্তু কিছু উদাহরণ তৈরি করতে হবে। কিছু উদাহরণ তৈরি করে আপনাকে বলতে হবে। মিজান ভাই যেটা বললেন, আমি সেটার সাথে একমত যে আমাদের প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে এখনো কিন্তু অনাড়ম্বর জীবনযাপন করা, মানুষকে কষ্ট না দেওয়া, পারিবারিক যেই আমাদের বন্ধনটা, আমাদের সমাজের ঐতিহ্য, সৌন্দর্যবোধ, যেটা আমরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও দেখেছি যে আমেরিকার মানুষ কিন্তু কে কার সাথে কি করলো না করলো সেটা নিয়ে তারা আদৌ চিন্তিত না, কিন্তু প্রেসিডেন্ট কোনো নৈতিক স্খলনের সাথে জড়িত কিনা, প্রেসিডেন্ট প্রার্থী, এটা তাদের কাছে একটা বিরাট প্রশ্ন হয়ে দাঁড়ায়। উনি কেন, উনি তো প্রেসিডেন্ট হবেন, উনি কেন এই সময় অনৈতিক কাজ করবেন? ব্যক্তিগত চরিত্র বলে সেখানে ওই দিক থেকে তিনি যে তার কন্যাকে নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, পারিবারিক একটা সৌন্দর্য বোধের পরিচয় দিচ্ছে, এটা অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। কিন্তু যে জিনিসটা আমি অভাব অনুভব করছি, দেখেন সম্রাট আকবর এত বড় মোগল সাম্রাজ্য চালিয়েছেন, তখন তার বয়স ছিল 13 বছর মাত্র। 17 বছর বয়সে উনি বৈরাম খানকে হজে পাঠিয়ে শক্ত হাতে এত বড় সাম্রাজ্যের দায়িত্ব নিলেন। উনি এই সময়টুকু কিভাবে ছিলেন? তার সেই নবরত্নের কথা আমরা জানি, 9 জন তার পাশে ছিলেন যারা তাকে একেবারে সকাল সন্ধ্যা সঠিক রাস্তাটা দেখিয়েছেন। নিজেরা ব্যক্তিগতভাবে দুর্নীতি, এই আপনি নবরত্নের কাহিনীটা পড়েন, তাদের কারো বিরুদ্ধে কোনো রকমের নৈতিক স্খলনের আপনি পাবেন না, কোনো ধরনের ইতিহাস পাবেন না। তো এইটাই হলো সবচেয়ে বড় সৌন্দর্য। আমরা এখন বিভিন্ন কথা শুনতে পাই, বিভিন্ন প্রমাণ আমাদের সামনে আসছে। নেপালে যে কথাটা বললেন, উনি ক্ষমতা গ্রহণ করার অল্প সময়ের মধ্যে একজন মন্ত্রীকে চেঞ্জ করে ফেলেন, কারণ তিনি সেই মন্ত্রী তার স্ত্রীকে একটা লাভজনক পদে স্থান দিয়েছিলেন বলে। সেই উদাহরণটা কি আমরা তৈরি করতে পেরেছি এই পর্যন্ত? সকালবেলা যে ডাক্তাররা সবাই আসলেন কিনা, এখানেই কি আমাদের সমস্যার সমাধান? আমাদের আজকে এই হামের টিকা নাই, এটা আপনি হাম হওয়ার পরে বুঝতে পেরেছেন, আগে থেকে কেউ করেন না। তাহলে এই স্বাস্থ্য সচিবগুলোকে কেন আজকে কাঠগড়াতে দাঁড় করানো হচ্ছে না? যে আপনি তত্ত্বাবধায়ক সরকারের সময় কি করেছেন, কয়টা চিঠি দিয়েছেন, আমাকে প্রমাণটা সামনে নিয়ে আসেন, ফ্ল্যাশ করেন। আপনি যারা স্বাস্থ্য ব্যবস্থাপনার সাথে জড়িত ছিল তারা নিঃসন্দেহে এটা একটা চিঠি দিয়ে প্রামাণ্য দলিল থাকার কথা যে আমি চেয়েছিলাম, আমাকে দেয়নি, কিন্তু সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। তারপর যাই হোক, এখন একটা আয়োজন করার চেষ্টা হচ্ছে। আমি খুব কষ্ট পেয়েছি, পত্রিকা অফিসে দেখলাম হামের যারা টিকা দিতে গেছেন তাদের বসার জায়গা নাই। আমাদের দেশটা কি এত গরিব? আমাদের ব্যবস্থাপনা, ডিসি বলেন, সিভিল সার্জন বলেন, আমাদের উপজেলা প্রশাসন বলেন, তারা কি এতই একেবারে অভাগা মানুষ যে আমার স্বাস্থ্যকর্মীদের একটু বসার জায়গা দিতে পারবেন না? 2 জন মহিলা মানে গ্রামের বাজারের মধ্যে অসহায়ভাবে বসে আছেন একটা টুলের মধ্যে। আমরা কি পারতাম না তাদেরকে একটু সম্মানের সাথে এই ক্রাইসিস মোমেন্টে তাদেরকে মূল্যায়ন করতে? এইভাবে যে মানুষকে আপনি যখন তার যোগ্য সম্মান দিবেন না, তখন এই যে সামাজিক এই বন্ধনগুলো আস্তে আস্তে ছুটে যায়, এটার থেকে ক্রোধের জন্ম হয়, ক্ষোভের জন্ম হয়, এবং আলটিমেটলি সেটা একসময়, যেটা আমরা মূল সমস্যা, মব বা আইন হাতে তুলে নেওয়ার যে প্রবণতা, সেটাই তৈরি হয়। সরকার কি আপনি মনে করেন যে জনগণের পালসটা বুঝতে পারছে?
সরকার জনগণের পালস অবশ্যই বুঝতে পারছে। আপনি যদি তেলের দাম এত বিপর্যয়ের পরেও যখন ধরে রেখেছে, এটা অবশ্যই জনগণের পালস বুঝে বলেই সরকার করেছে। এটা অবশ্যই সামষ্টিক অর্থনীতির কথা চিন্তা করেছেন। এটা যিনি করেছেন সেটাকে অবশ্যই আমি সাধুবাদ জানাবো। আমি যতই কট্টর সমালোচনা করি না কেন বা আমার সাথে যে যত কথাই বলুক, তর্ক বিতর্ক করুক না কেন, এইখানে কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না যে সরকার অবশ্যই চিন্তা করেছেন ভর্তুকি তো হবে। আমি স্বাস্থ্য খাতে ভর্তুকি দিচ্ছি, যত ঔষধ তৈরি হচ্ছে আর উপজেলা লেভেলে যাচ্ছে তার কত % রোগীদের কাছে যায়। যত আপনি লোক জনবল দিয়েছেন আপনার একটা হাসপাতাল পরিষ্কার রাখার জন্য বা একটা সরকারি অফিস পরিষ্কার করার জন্য উপজেলায়, সে স্বাস্থ্যকর্মী কি সেখানে আছেন? আমি শিল্পকলা একাডেমিতে রিসেন্টলি গিয়েছিলাম মফস্বলের একটা প্রোগ্রামে, আমি অবাক হয়েছি। যিনি ঝাড়ুদার উনি LED স্ক্রিনের উনি হলেন তত্ত্বাবধায়ক। এত দামি একটা LED স্ক্রিন পুরো স্টেজের পিছনে, বা মানে ঢাকাতে কয়টা আছে, টিভি সেন্টারগুলোতেও এত বড় বড় স্ক্রিন নাই, অথচ সেটা দেখার জন্য ওই ঝাড়ুদারটাই আছে। এই যে আমাদের এই অসংখ্য সমস্যাগুলো, ধন্যবাদ, ডক্টর আপনি নাসির। অন্যান্য কথা বলেন, জাস্ট শেষ কথা বলে দিই। ঢাকাতে এতগুলো আমাদের ফুটওভার ব্রিজ হয়েছে, সবগুলোর মধ্যে চলন্ত সিঁড়ি আছে, চলে কয়টা? আজকেও যদি আপনি একটা চলন্ত সিঁড়ির কথা বলেন, ফুটওভার ব্রিজের কথা বলেন, সচিব সাহেব চলন্ত সিঁড়ি না থাকলে এটা অনুমোদন করবেন না এবং ওটা দেখার জন্য উনি বিদেশে যাবেন। এখানে হলো আমাদের সমস্যা। আগেরগুলো কেন চলছে না ওগুলো আমরা ভুলে গেছি। ধন্যবাদ। রাজনৈতিক সদিচ্ছা আসলে থাকতে হবে, তাহলে হচ্ছে একটি দেশ সফলভাবে রান করতে পারবে। অসংখ্য ধন্যবাদ নাসির উদ্দিন আহমেদ এবং মিজানুর রহমান, আপনাদের দুজনকেই আজকে আমাদের দেশ সন্ধ্যায় সময় দেওয়ার জন্য। দর্শক দেখছিলেন আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যা। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।